স্কুল লাইফ থেকে যেটা করেছি সেটা হচ্ছে কিছু স্ট্রাকচার মুখস্থ করেছি, 12টা স্ট্রাকচার করেছি, আর দু একটা করে এক্সাম্পল করেছি। কিন্তু আমাদের আজকের উদ্দেশ্য সেটা না। আমরা একবারে ইনস অ্যান্ড আউটস, খুঁটিনাটি প্রত্যেকটা বিষয় জানার চেষ্টা করবো। এটাই হচ্ছে আমাদের কাজ আজকের, যে একবারে খুঁটিনাটি প্রত্যেকটা বিষয় যেন আমাদের আলোচনার মধ্যে থাকে। কিরকম? সেটা হচ্ছে ব্যবহার করবো কিভাবে, কি কি পার্থক্য রয়েছে সেটাও জানবো। তো আমরা একবারে প্রেজেন্ট ইনডিফিনিট থেকে শুরু করি। প্রেজেন্ট ইনডিফিনিট বলতে নর্মালি তুমি কি বুঝো? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলতে কি বোঝায় বলো, তুমি যতটুকু জানো সেটা বলো। What do you know about present indefinite tense? প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট বলতে স্যার কাজটা আমাকে করা লাগবে, মানে আমি খাই, আমি ঘুমাই, এরকম স্যার। না, করা লাগবে ব্যাপারটা আলাদা। করা লাগবে বললে সেটা বাধ্যবাধকতা হয়ে যায়, যে আমার এই কাজটা করতেই হবে, সেটা আবার অন্য একটা অর্থ। এবং সেটা মোডাল ভার্ব ব্যবহার করতে হয় এক্ষেত্রে। যেমন আমাকে স্কুলে যেতে হবে, আই মাস্ট গো টু স্কুল। আমাকে আজকে বাজারে যেতেই হবে, সেক্ষেত্রে আমরা বলবো আই মাস্ট গো টু দ্য মার্কেট। ওইটা একটা আলাদা ব্যবহার। কোনো কিছু অবশ্যই করতে হবে যদি বোঝায়, তাহলে সেটাকে বলা হয় মোডাল ভার্বের ব্যবহার, মোডাল অক্সিলারি ভার্ব। আচ্ছা, এখন প্রেজেন্ট ইনডিফিনিট আসলে এটা বুঝতে হবে যে কোন কাজগুলা প্রেজেন্ট টেন্স, কোন কাজ যেটা সব সময় সচরাচর আমরা করে থাকি, করি, নিয়মিত করি আমরা। যে কাজগুলো আমাদের কাছে নিয়মিত একটা অভ্যাসের মতো মনে হয়, যে কাজ তো সাধারণ একটা কাজ, আমি প্রতিদিন স্কুলে যাই, আমি ঘুমাই, আমি খাই, আমি বাবা মার সাথে কথা বলি, আমি আমার বন্ধুদের সাথে আড্ডা দেই। এই সব কাজগুলোই আমার প্রতিনিয়ত রুটিনের একটা অংশ। এবার যে কাজগুলো স্বাভাবিকভাবে প্রতিনিয়ত আমরা করি, প্রতিদিনের কাজেরই একটা অংশ, এই কাজগুলোকেই বলা হয় মূলত প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিটের আরেকটা বাংলা আছে, সিম্পল প্রেজেন্ট টেন্স, মানে এটাকে আরেকটা নামে ডাকা হয় সিম্পল প্রেজেন্ট টেন্স। যেটাই প্রেজেন্ট ইনডেফিনিট সেটাই সিম্পল প্রেজেন্ট। শব্দটার নাম কি? সিম্পল প্রেজেন্ট। এই প্রেজেন্ট। সিম্পল প্রেজেন্ট মানেই হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট, এটাকে আরেকটা নামে ডাকা হয় আর কি, সিম্পল প্রেজেন্ট। সিম্পল মানে সাধারণ, তো একবারেই খুব সাধারণ কাজ, যেটা আমরা অসাধারণ কিছু মনে করি না। আর তুমি প্রতিদিন সকালে ভাত খাও, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠো, এটা কি তোমার কাছে কোনো অসাধারণ কাজ? না স্যার, এটা অদ্ভুত কোনো কাজ না। হ্যাঁ, তাহলে নর্মাল একটা কাজ। তাহলে যেই কাজগুলা একবারেই সাধারণ আমাদের জন্য, যেটা আমরা প্রতিনিয়ত করে করে অভ্যস্ত হয়ে গেছি, এই কাজগুলোকেই মূলত বলা হয় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এখন সংজ্ঞাটা জানা খুব জরুরি না, মানে অ্যাটলিস্ট জানাটা জরুরি যে কোন কাজগুলো এই টেন্সের অংশ, মানে কোন একটা বাক্য শুনে আমরা যেন বুঝতে পারি যে এটা কোন টেন্স। আচ্ছা, এখন আমি বলো যে বাংলাদেশ ক্রিকেট ভালো খেলে, বাংলাদেশ ক্রিকেট দল ভালো খেলে, আর বাংলাদেশ ফুটবল দল খুব একটা ভালো খেলে না। এই যে দুইটা কথা বললাম আমি, যে বাংলাদেশ ক্রিকেট দল ভালো খেলে, এটা একটা সাধারণ কথা, এটা এবং এটা বর্তমান সময় কি বোঝায়? আমি বর্তমান সময়ের কথা চিন্তা করেই বলতেছি যে বাংলাদেশ ক্রিকেট দল ভালো খেলে। তো এটা কোন টেন্সের মধ্যে পড়বে? এটা স্যার এই প্রেজেন্ট ইন্ডিফিনিটের ভিতরে, কারণ এটা একটা সাধারণ কথা, হ্যাঁ, সাধারণ একটা কাজ, প্রচলিত। সাধারণ একটা কথা। তাহলে বাংলাদেশ ক্রিকেট টিম প্লে নাকি প্লেস? বাংলাদেশ এটা তো স্যার একটা দেশ, তাহলে স্যার কি হ্যাঁ, এস হবে তো বাংলাদেশ বাংলাদেশ প্লেস। না, বাংলাদেশ ক্রিকেট টিম। সাবজেক্ট হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেট টিম। টিম কয়টা? বাংলা টিম স্যার একটা। হ্যাঁ, টিম একটা, যেহেতু তাহলে এটা সিঙ্গুলার, তাহলে এরপরে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হবে। এখন এই নিয়মটা একটু আমরা বাংলাদেশ। জানতেছি যে কখন কিভাবে করতে হয়। এখন নর্মালি আমরা যে বাক্যগুলো ব্যবহার করি, তিন ধরনের বাক্য আমাদের সব থেকে বেশি ব্যবহার করতে হয়। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, আর একটা হচ্ছে ইন্টারোগেটিভ। এই তিন ধরনের বাক্য আমাদের বেশি ব্যবহৃত হয়। যেমন আমি মাত্রই বললাম যে বাংলাদেশ ক্রিকেট দল ভালো খেলে কিন্তু বাংলাদেশ ফুটবল দল ভালো খেলে না। তাহলে এই যে দুই ধরনের বাক্য বলেছি, একটা প্রেজেন্ট ইনডিফিনিট বলেছি, একটা প্রেজেন্ট ইনডিফিনিটের অ্যাফার্মেটিভ বলেছি, একটা নেগেটিভ বলেছি। আর এই কারণেই আমরা যখনই কোনো টেন্স শিখবো সেই টেন্স দিয়ে তিন ধরনের বাক্যই তৈরি করার চেষ্টা করবো, অ্যাফার্মেটিভ তৈরি করার চেষ্টা করবো, নেগেটিভ তৈরি করার চেষ্টা করবো, এবং সেই সাথে ইন্টারোগেটিভ বাক্য তৈরি করার চেষ্টা করবো। এখন এই বাক্য তৈরি করতে গিয়ে আমাদের একটা গঠন ফলো করতে হয়, যেটাকে আমরা স্ট্রাকচার নর্মালি বলে থাকি। যেটা হলো কোনো একটা বাক্যে, অ্যাসার্টিভ বাক্যের শুরুতে সাবজেক্ট বসে। এখন আমি যে বললাম অ্যাসার্টিভ, এই অ্যাসার্টিভ বলতে কি বোঝায়? অ্যাসার্টিভ মানে হচ্ছে বর্ণনামূলক বাক্য, যেখানে কোনো আদেশ উপদেশ অনুরোধ এগুলো বোঝাবে না, যেখানে কোনো প্রশ্ন বোঝাবে না, জাস্ট বর্ণনা দিবে। যে বাংলাদেশ ক্রিকেট দল ভালো খেলে, এটা একটা বর্ণনা। বা বাংলাদেশ ক্রিকেট দল ভালো খেলে না, এটা একটা বর্ণনা।
তাহলে যে কোনো একটা বর্ণনা বিবৃতি প্রকাশ করলে সেটাকে আমরা বলি অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ এর একটা অংশ হচ্ছে অ্যাফার্মেটিভ, আর একটা অংশ হচ্ছে নেগেটিভ। বর্ণনা দুই ভাবে দেওয়া যায়, হ্যাবোধক ভাবে দেওয়া যায়, আর একটা কি নাবোধক ভাবে দেওয়া যায়। না। তো এই জন্য অ্যাফার্মেটিভ নেগেটিভ এই দুটোই কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা অ্যাসার্টিভ সেন্টেন্সেরই একটা অংশ। সো অ্যাসার্টিভ কে দুই ভাগে ভাগ করে, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। এখানে আমাদের একটা ভুল বারবার হয় যে আমরা অ্যাফার্মেটিভ মানেই মনে করি অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন অ্যাসার্টিভ সেন্টেন্সেরই একটা অংশ হচ্ছে অ্যাফার্মেটিভ, আর একটা অংশ তো রয়ে গেছে, সেটা কি নেগেটিভ। নেগেটিভ। যেমন আমি বললাম ছাত্ররা স্কুলে যায়। এখন ছাত্ররা তো স্কুলে যাবেই, যেহেতু সে ছাত্র, তার কাজই তো স্কুলে যাওয়া, তাহলে এটা সাধারণ একটা কাজ। তাহলে এটা কোন টেন্সে পড়বে? এটা স্যার এই প্রেজেন্ট টেন্সের স্যার, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্যার অ্যাফার্মেটিভ বিষয়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে পড়বে। সো দ্য স্টুডেন্টস গো টু স্কুল। আচ্ছা, সে ছবি আঁকে, এটা কোন টেন্স? কারণ নর্মালি সে ছবি আঁকে। আমি বলি নাই যে সে এখন আঁকতেছে বা আগে আঁকতো, এরকম কিছু বলি নাই, জাস্ট বলেছি যে সে ছবি আঁকে, দ্যাট মিনস ছবি আঁকা তার একটা অভ্যাস। তাহলে তো স্যার এটা স্যার রেগুলার কাজের ভিতরে পড়লো, প্রতিদিনের হ্যাঁ, অভ্যাস। তাহলে প্রতিদিনের তাহলে স্যার কাজের মধ্যে যদি পড়ে যায় সেটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ইনডিফিনিটে যখন আমি অ্যাফার্মেটিভ বাক্য তৈরি করি, সমস্যাটাও এখানে যে প্রেজেন্ট ইনডিফিনিটে যখন আমি অ্যাফার্মেটিভ বাক্য তৈরি করি তখন এরপরে মূল ভার্ব দিতে হয়। সাবজেক্টের পরে কি করতে হয়? মূল ভার্ব। মূল ভার্ব। ভার্বের বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম যেটাই হোক, ভার্বের বেস ফর্ম হতে পারে, প্রেজেন্ট ফর্ম হতে পারে। এখন বেস ফর্ম মানে মূল ভার্ব, আর প্রেজেন্ট ফর্ম বলতে এস বা ইএস যখন যুক্ত হয় সেটা। তো এখন আমি যে বললাম দ্য স্টুডেন্টস গো টু স্কুল, দ্য স্টুডেন্টস গো টু স্কুল, এই যে স্টুডেন্টস গো টু স্কুল লেখা আছে, এই যে গো শব্দটা এটা হচ্ছে মূল ভার্ব, এই ভার্বের হচ্ছে বেস ফর্ম। কিন্তু আমাদের যে সমস্যাটা বারবার হয়, অধিকাংশ স্টুডেন্ট যে ভুলটা করে, সেটা হচ্ছে এই স্টুডেন্টস আর লেখে, স্টুডেন্টস আর গো টু স্কুল, অনেকে লেখে স্টুডেন্টস আর গো টু স্কুল, অথবা স্টুডেন্টস গোয়িং টু স্কুল। এই ভুলগুলো বেশি বেশি বার চোখে পড়ে। কেন হয় সেটার কারণ হচ্ছে ওরা মনে করে যে প্রেজেন্ট ইনডিফিনিটে তো অ্যামিজার বসে, প্রেজেন্ট ইনডিফিনিটেও অ্যামিজার বসে, কিন্তু কখন বসে এটা জানতে হবে আগে। সেটা কি? এই ঠিক নিজের বাক্যে দেখো, যে বাক্যে যখন কোনো মূল ভার্ব থাকে না, প্রেজেন্ট ইনডিফিনিটে যখন কোনো মূল ভার্ব থাকে না, সেই ক্ষেত্রে সাহায্যকারী ভার্ব হিসেবে অ্যামিজার বসতে পারে, হ্যাভ হ্যাজ বসতে পারে। কিন্তু আমি যখন বলেছি ছাত্ররা স্কুলে যায়, এখানে একটা মূল ভার্ব আছে না? হ্যাঁ স্যার, ছাত্ররা আছে। আর ছাত্ররা তো সাবজেক্ট, স্কুলে যাওয়াটা হচ্ছে ভার্ব। গো, যাওয়া মানে স্কুলে। ভার্ব। আমার আমার ভার্ব খুঁজতেছি, ভার্ব আছে কিনা সেটা খুঁজতেছি। ভার্ব কোনটা? গো। স্যার স্কুলে যায়, গো। হ্যাঁ, তাহলে গোটা ভার্ব। তো আমি যখনই দেখলাম প্রেজেন্ট ইনডিফিনিটে একটা মূল ভার্ব আছে, তখন আমি চাইলেও অন্য কোনো সাহায্যকারী ভার্ব আনতে পারবো না যদি সেটা অ্যাফার্মেটিভ বাক্য হয়। কিন্তু নেগেটিভ হইলে আনতে পারি। যেমন আমি যদি বলি যে ছাত্ররা স্কুলে যায় না, তখন কি বলবো? স্কুলে যায় না, বলো। দ্য স্টুডেন্ট আর নট গোয়িং টু স্কুল। হ্যাঁ, এই যে যে ভুলটা করলা, এই ভুলটাই তোমরা করো বারবার। সেটা হচ্ছে তুমি বলছো স্টুডেন্টস আর নট, স্টুডেন্টস আর নট গোয়িং বললে সেটা কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল। আমি কি ভার্বের সাথে আইএনজি করে যুক্ত করেছি এখানে? আমি বলেছি স্কুলে, ছাত্ররা স্কুলে যায় না, যাচ্ছে না তো বলি নাই, বলছি। না স্যার, যায় না বল। হ্যাঁ, তাহলে যায় না মানে সেটা কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। আমি যখনই বলবো যাচ্ছে না, তখন সেটা কন্টিনিউয়াস হয়ে যাবে, কারণ যেটা চলছে সেটা কন্টিনিউয়াস, আমি তো কন্টিনিউয়াস এখনো যাই নাই। আবার করবো হচ্ছে এই প্রেজেন্ট ইনডিফিনিটের নেগেটিভ। এখন সমস্যাটা কোথায় হইলো? আমি যখনই বললাম দ্য স্টুডেন্টস গো টু স্কুল, বাক্য ঠিক আছে, সমস্যা নাই, কিন্তু যখনই বললাম স্কুলে যায় না, তখন এই নট যুক্ত করতে হবে। এখন আমি নটটা কোথায় যুক্ত করবো, এটা হলো আমাদের মূল সমস্যা। যে নটটা যুক্ত করার জন্য আমরা এখানে একটা আর নিয়ে আসছি, কিন্তু এই আরটা যে ব্যবহার হবে না সেটার কারণটাকে জানি আমরা। আর ব্যবহার হবে যখন কোনো মূল ভার্ব থাকবে না। এখানে একটা মূল ভার্ব আছে না? হ্যাঁ স্যার, মূল ভার্ব আছে। আচ্ছা, মূল ভার্বটা কি? গো। গো। মূল ভার্বটা গো, তাহলে মূল ভার্ব থাকলে তো আর বসার কথা না, সেটা কোনো বাক্যেই বসবে না। মূল ভার্ব থাকার পরেও আর বসবে না প্রেজেন্ট ইনডিফিনিটে। কন্টিনিউয়াস টেন্সে বসবে। আমি তো কন্টিনিউয়াস পড়ছি না, আমরা পড়তেছি ইনডিফিনিট, বাক্যটাও ইনডিফিনিটের মধ্যেই পড়ে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে কি বসাবো তাহলে? এই নট কার সাথে বসাইতে হয়? নট বসাতে হয় সাহায্যকারী ভাবের সাথে, ঠিকই আছে, কিন্তু সেই ভার্বটা হচ্ছে ডু অথবা ডাস। কি ভার্ব ডু বলো? অথবা ডাজ নিয়ে। হ্যাঁ, যদি দেখো কোনো বাক্যে সাহায্যকারী ভার্ব নাই, শুধু মূল ভার্ব আছে, সাহায্যকারী ভার্ব নাই কিন্তু কি আছে? মূল ভার্ব আছে, মূল ভার্ব।
ওই ক্ষেত্রে তোমাকে যদি নট যুক্ত করতে হয়, সেক্ষেত্রে নতুন একটা সাহায্যকারী ভার্ব আনতে হয়, সেটা হচ্ছে ডু অথবা ডাজ। এর ডান। মধ্যে যে কোনো একটা আনতে হবে। এখন স্টুডেন্টস এর সাথে কি ডু হবে নাকি ডাজ হবে, এটা একটা ব্যাপার। বলো স্যার তো। এই স্টুডেন্ট অনেকগুলা তো। হ্যাঁ, তো অনেকগুলা থাকলে কি ডু হবে নাকি ডাজ হবে? স্যার ডু হবে, দ্য স্টুডেন্টস ডু নট Do গো। হবে। হ্যাঁ, রাইট, কারণ স্টুডেন্টস ডু বসে প্লুরাল সাবজেক্টের সাথে, আর ডাজ বসে সাধারণত সিঙ্গুলার সাবজেক্টের সাথে। এখন এখানে কি গোয়িং হবে না গোয়িং গো হবে? দ্য স্টুডেন্টস ডু নট। স্যার আইএনজি দিলে তো স্যার তাহলে স্যার আবার কন্টিনিউয়াস না চলে যাবে বললেন। আমরা তো করতেছি ইনডিফিনিট টেন্স, তাই না? তাহলে সেক্ষেত্রে স্যার গোয়িংটা না হয়ে বরং কি হবে, স্টুডেন্টস ডু নট গো টু। স্কুল। তাহলে এবার বুঝতে পারছি যে ভুলটা আমাদের কোথায় হয়। হ্যাঁ স্যার বুঝতে পারছি। আচ্ছা, তাহলে ভুলটা হয় এখানে যে আমরা অ্যাফার্মেটিভ বাক্যে আমাদের শুধুমাত্র একটা মূল ভার্ব থাকে, কিন্তু নেগেটিভ করতে গেলে আমাদের কি দরকার হয়, সাহায্যকারী ভার্ব দরকার হয়। এই নেগেটিভ করতে গেলে আমাদের সমস্যাটা হয় যে নেগেটিভ করতে গেলে আমাদের সাহায্যকারী ভার্ব বসাবো। এই সাহায্যকারী ভার্বটা কি বসাবো? সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে বসাতে হবে ডু অথবা ডাজ নট। ট্রু অথবা ডাজ নট। আচ্ছা, আরেকটা উদাহরণ দেখো, এই যে হি ড্রস আ পিকচার, সে ছবি আঁকে। সে ছবি আঁকে, আমি যদি এই বাক্যটাকে বলি যে সে ছবি আঁকে, এটা অ্যাফার্মেটিভ বাক্য, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এখন এই অ্যাফার্মেটিভ বাক্য সে ছবি আঁকে, আমরা বলেছি সি বা হি ড্রজ আ পিকচার। এই এস বাই এস যুক্ত করেছি, সেটার ব্যাখ্যাটা হলো এরকম যে যখন সাবজেক্টটা থার্ড পার্সন সিঙ্গুলার হয়, যেমন এই যে হি একটা থার্ড পার্সন সিঙ্গুলার সাবজেক্ট। এখন আমরা জানবো একটু পরে যে কোনটা কোনটা কোন পার্সন, আমাদের একটু পরে পরবর্তী ক্লাসে একটু দেখবো, একটু পরে যখন যাচ্ছি তখন এই আলোচনাটা চলে আসতেছে। এবং তোমরা অলরেডি অনেকেই জানো যে আই এবং উই হচ্ছে ফার্স্ট পার্সন, ইউ হলো সেকেন্ড পার্সন, আর হি ই থার্ড পার্সন, হি সি ইট এগুলোকে বলা হয় থার্ড পার্সন। সাবজেক্ট যখন থার্ড পার্সন সিঙ্গুলার হয়, তখন আমরা ভার্বের পরে কি করি, এস অথবা ইএস যুক্ত করি। এই যে বা ইয়েস। ড্রস, ড্রস আমরা এস যুক্ত করেছি। এখন এই এস কখন যুক্ত হয়, ইএস কখন যুক্ত হয়, তারও কিছু নিয়ম আছে। সেটা নিয়ে আমাদের আলোচনা আছে, যে কখন এস যুক্ত হবে কখন ইএস যুক্ত হবে। সেটা নিয়ে পরবর্তী ক্লাসে আলোচনা পেয়ে যাবে। তো সেটা নিয়ে আমি এখন আর আলোচনা করছি না যে কখন এস হবে কখন ইএস হবে। জাস্ট একটু জেনে রাখো যে সাবজেক্ট যখন থার্ড পার্সন সিঙ্গুলার হয়, তখন আমরা ভাবের সাথে এস অথবা ইএস যুক্ত করি। যেমন হি ড্রস আ পিকচার। এখন আমি এই বাক্যটাকেই নেগেটিভ করতে চাই, বলো নেগেটিভ করলে কি করব? হি ড্রস দ্য পিকচার, এই বাক্যটাকে আমি নেগেটিভ করতে চাই। এখন হি নেগেটিভ করার ডাজ সময় নট। মনে রাখবো যেটা, সেটা হচ্ছে নট কখনো একা বসবে না, অবশ্যই সে কোনো একটা সাহায্যকারী ভাবের সাথে বসবে। তাহলে আমি কি করতে পারি? হি ডাজ নট ড্রজ এ পিকচার। আচ্ছা, হি ডাজ নট শব্দটা আসলো এই কারণে, কারণ আমরা জানি যে যখনই প্রেজেন্ট ইনডিফিনিট আমি নেগেটিভ করতে যাব, তখন আমাকে একটা সাহায্যকারী ভাব ব্যবহার করতে হবে। সেই সাহায্যকারী ভাবটা হচ্ছে টু অথবা ডাজ। এই যে আমাদের একটু পরে আলোচনায় চলে আসবে, দেখো এই যে আমি নেগেটিভ স্ট্রাকচার যখন করছি, এই যে ডু নট, সাবজেক্ট প্লাস ডু নট বা ডাজ নট, এরপরে ভার্বের প্রেজেন্ট বা বেস ফর্ম, তারপরে হচ্ছে অবজেক্ট বা বাকি অংশ। তাহলে এই আলোচনাটা আমাদের একটু পরে পেয়ে যাবো। সেই অংশে দেখবা আমি যেটা অলরেডি এখানে করে ফেলতেছি, সেটা হচ্ছে যে হি ডাজ নট, তখন কি ড্রজ লিখবো নাকি ড্র লিখবো? হি ডাজ নট। স্যার এর আগে তো স্যার ইএস যুক্ত করছি থার্ড পার্সন সিঙ্গুলারের জন্য, তাহলে তো স্যার এখন আর লাগার কথা না। হি হ্যাঁ, ডাজ তাহলে নট ড্র এ। এটা একটু মনে রাখি, যেহেতু ডাজের সাথে অলরেডি একটা ইএস যুক্ত করা আছে, ডাজের সাথে অলরেডি একটা ইএস যুক্ত করা আছে না, তার মানে হ্যাঁ স্যার। এরপরে এই ড্রজ থাকবে না, তখন শুধু হয়ে যাবে ড্র। হি ডাজ নট ড্র আ পিকচার, কারণ অলরেডি ডাজের সাথে আমি একটা এস বা ইএস যুক্ত করেছি, তখন পরবর্তীতে ভাবের সাথে আর এস বা ইএস যুক্ত করার প্রয়োজন নাই। হি ডাজ নট ড্র আ পিকচার। বুঝতে পেরেছি এ পর্যন্ত? জি স্যার। তাহলে এখন প্রশ্ন যেটা মনে রাখতে হবে সেটা হলো এই ইনডিফিনিটে যদি আমাদের কোনো বাক্য নেগেটিভ করতে হয়, সেক্ষেত্রে নতুন একটা সাহায্যকারী ভার্ব আনতে হয়। কিন্তু সেটা কখন? যখন শুধুমাত্র মূল ভার্ব থাকে, যখন শুধুমাত্র মূল ভার্ব থাকে, কোনো সাহায্যকারী ভার্ব থাকে না, তখন। এখন এই যে আমরা কিছুক্ষণ আগে বলেছি বাক্যে কোনো ক্রিয়াপদ না থাকলে সাহায্যকারী ভার্ব অ্যামিজার অথবা হ্যাভ হ্যাজ ব্যবহৃত হয়। কিরকম? যেমন তুমি বললা যে আমার একটা কম্পিউটার আছে, তখন তুমি বাক্যটা কিভাবে বলো?
আই হ্যাভ আ কম্পিউটার। অথবা তুমি বলতেছো যে মাই ফাদার ইজ এ টিচার, এই যে ইজটাকে বললা, ইজটা নর্মালি আমরা কোথায় করেছি? বিভাগের মধ্যে করেছি। জি স্যার। ইজটা একটা সাহায্যকারী ভার্ব, তাই না? নর্মালি ইজ একটা জি। কি সাহায্যকারী ভার্ব। কিন্তু এই বাক্যে ইজ ছাড়া কি অন্য কোনো ভার্ব আছে? না স্যার, আর তো কোনো ভার্ব নাই। তাহলে এই বাক্যে আমরা বলতে পারি সেই হচ্ছে মূল ভার্ব। যদিও তার বংশগত পরিচয়, তার জন্মগত পরিচয়, সে হচ্ছে একটা সাহায্যকারী ভার্ব, কিন্তু সে কোনো কোনো বাক্যে যখন কোনো মূল ভার্ব থাকে না, সে মূল ভার্বের স্থানে কাজ করতে পারে। একই রকম ভাবে কথা হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ। এই হ্যাভ অথবা হ্যাজ এটাও একটা সাহায্যকারী ভার্ব, যেটাকে আমরা বলি হ্যাভ ভার্ব, তাই না? এটা একটা সাহায্যকারী হ্যাঁ ভার্বের স্যার। নাম হ্যাভ ভার্ব। তাহলে এই হ্যাভ অথবা হ্যাজ এটা যেমন সাহায্যকারী ভার্ব হইতে পারে, আবার কোনো বাক্যে যদি মূল ভার্ব না থাকে, তখন সে কোনো কোনো বাক্যে সাহায্যকারী ভার্ব মানে মূল ভার্ব হিসেবে কাজ করতে পারে। কিন্তু কোন বাক্য, এটা আমাদের একটা জানতে হবে। সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের এই বাক্যগুলোতে। এই অ্যামিজার অথবা হ্যাভ হ্যাজ এই সবগুলোর মানে ভার্ব, সাহায্যকারী ভার্ব মূল ভার্ব হতে পারে শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। কথাটা কি বললাম আরেকবার বলো আমার সাথে। তুমি একটু বলো তো কি স্যার, কি শুনলাম। এই যখন স্যার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে স্যার হ্যাভ বা হ্যাজ মূল ভার্ব হতে পারবে স্যার তখনই যখন স্যার ওইখানে কোনো ভার্ব নাই। এটাও বলেছি, দ্বিতীয় বলেছি এই এম ইজ আর অথবা হ্যাভ হ্যাজ এইটা মূল ভার্ব এবং সাহায্যকারী ভার্ব দুইটাই হইতে পারে। সাহায্যকারী ভার্ব হিসেবে সে অন্যান্য বাক্যে বসে, যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বসে অ্যামিজার, সাহায্যকারী ভার্ব। আবার হ্যাভ অথবা হ্যাজ বসে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। কিন্তু মূল ভার্ব হতে পারে এরা মূল ভার্ব হতে পারে শুধুমাত্র একটা টেন্সে, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এরা কি হতে পারে? মেইন ভার্ব, মূল ভার্ব হতে পারে। মেইন ভার্ব। মেইন ভার্ব হতে পারে কোন টেন্সে? প্রেজেন্ট, প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্স। ইনডিফিনিট টেন্সে শুধুমাত্র সে কি হতে পারে? মূল ভার্ব হতে পারে। যেমন আমি এই যে মাত্র বলছি, উদাহরণ দিয়েছি, মাই ফাদার ইজ এ টিচার, এখানে ইজটা সেখানে মূল ভার্ব। আবার আই হ্যাভ আ কম্পিউটার, এখানে হ্যাভটাই মূল ভার্ব হিসেবে কাজ করছে। আর হি হ্যাজ আ রেড কার্ড, এই হ্যাজটাই আবার কি মূল ভার্ব হিসেবে কাজ করছে। কিন্তু এই হ্যাভ হ্যাজ অথবা এম ইজ আর এদের বংশগত পরিচয় কি? এরা জন্মগতভাবে কি সাহায্যকারী ভার্ব। জন্মগতভাবে এরা কি সাহায্যকারী ভার্ব। তাহলে আমি যদি এই বাক্যগুলোকে নেগেটিভ করতে চাই, সেক্ষেত্রে কি আমাকে নতুন করে অন্য কোনো ভার্ব আনার প্রয়োজন আছে? না স্যার, শুধু ইজের সাথে নট লাগাই দিলেন, মাই ফাদার ইজেন্ট এ টিচার, শুধু এখন নট প্রশ্ন লাগাই হচ্ছে, দিলে তো স্যার। কিন্তু কেন, সেটা কারণ কি? যে আমি চাইলেই আমি শুধুমাত্র ইজের সাথে নট দিলেই কেন হয়ে যাচ্ছে? কারণ ওই যে কিছুক্ষণ আগে যেটা বললাম, যে এরা তো আসলে সাহায্যকারী ভার্ব হিসেবেই তাদের জন্ম হয়েছে। এদের পরিচয় কি সাহায্যকারী ভার্ব, কিন্তু এখানে সে মূল ভার্বের ন্যায় কাজ করতেছে। তার মানে সে তো সাহায্যকারী ভার্ব হতে পারে, হতে পারে না? হ্যাঁ স্যার, হতে পারে। হ্যাঁ, হতে পারে। তো যেহেতু সে সাহায্যকারী ভার্ব হতে পারে, তো এই জন্য তার সাথে আমাদের অন্য কোনো সাহায্যকারী ভার্ব আনার প্রয়োজন নাই। তাহলে আমি জাস্ট এতটুকু লিখলেই পারি, হি ইজ নট আ টিচার, আর মাই ফাদার ইজ নট আ টিচার, হি ইজ নট আ টিচার। তাহলে এখানে কি নতুন করে আমাকে সাহায্যকারী আনতে হবে? না স্যার, সাহায্যকারীর এখন স্যার প্রয়োজন নাই তো, ইজটাই সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, আবার ইজটাই স্যার মূল ভার্ব হিসেবে এখানে কাজ করবে। এই বাক্যে ইজটাই মূল ভার্ব হিসেবে বসতে পারে। আবার যেহেতু তার বংশগত পরিচয় সে হচ্ছে একটা সাহায্যকারী ভার্ব, এই জন্য তার সাথে আমার নতুন করে কোনো সাহায্যকারী ভার্ব আনার প্রয়োজন নাই। তাহলে একই রকম ভাবে আমার কোনো কম্পিউটার নাই বা আমার কোনো ল্যাপটপ নাই, আমি কি বলবো? আই ডোন্ট। এইখানে একটা ঝামেলা আছে। আই হ্যাভ নট এ ল্যাপটপ নাকি আই ডোন্ট হ্যাভ এ ল্যাপটপ? স্যার, আই ডোন্ট হ্যাভ এ ল্যাপটপ, হ্যাভ নট তো স্যার, হুম। এখানে হ্যাভেন্ট একটু স্যার ইউজ দেখছি, তবে স্যার এইসব সিম্পল বাক্যে স্যার হয় না তো হ্যাভেন্ট। আই হ্যাভেন্ট এখন এ কেন কম্পিউটার। হয় না সেটার ব্যাখ্যাটা বলে দেই, সেটার ব্যাখ্যাটা একটু বোঝাটা জরুরি। এই ব্যাখ্যাটা জরুরি এই কারণে, এই ইজ মানে হওয়া, ইজ মানে কি হওয়া। যেমন আমি বলছি আমার বাবা হয় একজন শিক্ষক, আবার আমি বলছি আমার বাবা একজন শিক্ষক নন, তার মানে তিনি একজন শিক্ষক হন না। এখানে দুইটা অর্থেই, ইজ এর অর্থ হওয়া। আবার হ্যাভ মানে থাকা, হ্যাভ মানে কি থাকা। থাকা। আচ্ছা, আই হ্যাভ আ কম্পিউটার, আমার একটা কম্পিউটার আছে, দ্যাট মিনস আছে। আমি আচ্ছা। যদি বলি আই হ্যাভেন্ট এ কম্পিউটার,
আই হ্যাভেন্ট এ কম্পিউটার করা যাবে না, এটা বলতে হবে আই ডোন্ট হ্যাভ এ কম্পিউটার। আই ডোন্ট হ্যাভ আ কম্পিউটার, কারণ ওই যে থাকা অর্থ বোঝানোর জন্য, থাকা অর্থ বোঝানোর জন্য আমাকে হ্যাভ রাখতে হবে, যে আমার যে একটা কম্পিউটার আছে এটা বোঝানোর জন্য এই আছে শব্দটা রাখার জন্য আমাকে হ্যাভটা রাখতে হবে। তো সেই ক্ষেত্রে আমি সাহায্যকারী ভার্ব নিয়ে আসবো কি, ডু অথবা ডাস। ডাস। যে আই ডোন্ট হ্যাভ আ কম্পিউটার, আই ডোন্ট হ্যাভ আ কম্পিউটার। এই ডোন্ট কেন আনলাম, কারণ ওখানে আমাকে হ্যাভ রাখতে হবে আমার আছে বোঝানোর জন্য, যে আমার কিছু একটা আছে। তো আছে বোঝানোর জন্য একটা মূল ভার্ব লাগবে, সেই ভার্বটাই হচ্ছে হ্যাভ। হ্যাঁ, তো আমি যদি হ্যাভটাকে বাদ দিয়ে দিই তাহলে আই ডোন্ট কম্পিউটার, তাহলে তো অর্থ হয়ে গেল কি, যে আমি কোনো কম্পিউটার না। আমি আই ডোন্ট, কম্পিউটার নই। আমি কম্পিউটার নই, কিন্তু আমি তো বলতে চাচ্ছি আমার কোনো কম্পিউটার নাই, দ্যাট মিনস আমার কাছে কোনো কম্পিউটার নাই। থাকার একটা অর্থ আছে, এই আই ডোন্ট হ্যাভ হ্যাঁ, আ কম্পিউটার। তাহলে আই হ্যাভ এ কম্পিউটার নেগেটিভ ফর্ম হবে আই ডোন্ট হ্যাভ আ কম্পিউটার। আচ্ছা, হি হ্যাজ এ রেড কার, এটার নেগেটিভ ফর্ম কি হবে? হি হি হ্যাজ এ রেড কার। আমি কি বলতে পারবো হি হ্যাজেন্ট এ রেড কার? না স্যার, হ্যাজেন্ট তো স্যার হইব না, কারণ স্যার হ্যাজটাকে স্যার মূল ভার্ব হিসেবে রাখতে হবে তো। হ্যাঁ, তারপরে এখানে তো হ্যাভ অথবা হ্যাজ যদি থাকা অর্থে বসছে, তো থাকা অর্থে যদি আমাকে ভার্ব রাখতেই হয়, তাহলে সেখানে আমাকে নট নট যুক্ত করার জন্য একটা সাহায্যকারী ভার্ব লাগবে। নট যুক্ত করার জন্য কি করতে হবে, সাহায্যকারী ভার্ব লাগবে। কিন্তু আগের বাক্যে এই ইজটা ওখানে মূল ভার্বই ছিল, ওইখানে ইজটা হওয়া অর্থে দুই ক্ষেত্রেই বসতে পারছে, ওইখানে আমাকে নতুন করে কোনো সাহায্যকারী ভার্ব আনতে হয়নি এই কারণে, কারণ ওই ইজটাই তখন হওয়া অর্থ বোঝাচ্ছিল। আর ওই হওয়া অর্থ বোঝানোর জন্য এই আমার বাবা হয় একজন শিক্ষক, আমার বাবা একজন শিক্ষক হন না, তার মানে ওই দুইটা ভার্ব একই রকম ছিল। এই কারণে আমি নতুন করে কোনো সাহায্যকারী ভার্ব আনি নাই। তাহলে আমরা বুঝলাম যে এমিজার, এমিজার যুক্ত যে ইনডিফিনিট বাক্যগুলো আছে, এটাকে নেগেটিভ করার জন্য অন্য কোনো সাহায্যকারী ভার্ব লাগে না। কিন্তু হ্যাভ হ্যাজ যুক্ত যে নেগেটিভ বাক্য, মানে কি বলে, শুধুমাত্র হ্যাভ হ্যাজ যুক্ত যে ইনডিফিনিট বাক্যগুলো আছে, সেটাকে নেগেটিভ করার সময় আবার সাহায্যকারী ভার্ব হিসেবে ডু বা ডাজ আনতে হয়। তাহলে আমি এটাকে কি লিখবো, হি ডাজ নট, হি হ্যাজ এ রেড কার, এটা নেগেটিভ কি হি লিখবো? ডাজ নট হ্যাজ এ রেড। ডাজ নট এর পরে হ্যাজ হবে না, এই যে একটা তো ভুল, এই যে একটা ভুল করলাম আমরা। কারণ হচ্ছে এটা বোঝানোর জন্য আমরা এটা দিয়েছি হি ডাজ নট, আজ তোমাকে আমি নর্মালি বোঝাচ্ছি আগে, হি ডাজ নট। এখন আমি যদি হ্যাজ দেই, মনে রাখবা এই হ্যাজটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা প্রেজেন্ট। ভার্বের কোন ফর্ম, প্রেজেন্ট ফর্ম, এটা মূল ভার্ব না। মূল ভার্ব হচ্ছে হ্যাভ, মূল ভার্ব কি, হ্যাভ। হ্যাভ। এই হ্যাভ, হ্যাভের প্রেজেন্ট ফর্ম হচ্ছে হ্যাজ। যেমন মূল ভার্ব কোনটা, গো নাকি গোজ? স্যার মূল ভার্ব স্যার গো। গো। আর প্রেজেন্ট ফর্মটা হচ্ছে গোজ। মূল ভার্ব কোনটা, গো। ইট নাকি ইটস? ইট স্যার নাকি ই। ইটস মূল ভার্ব? ইট। তাহলে আমার স্যার মূল ভার্বটা খেয়াল করতে হবে, শোনো ভালো করে, সেটা হলো আমার যখনই ডাজ বসবে, ডাজ এর পরে আমি মূল ভার্বটা বসাবো, এস বা ইএস যুক্ত কোনো ভার্ব বসাবো না। কারণ আমরা এর আগে ব্যবহার করেছি যে ডাজ এর পরে অলওয়েজ মূল ভার্ব বসে, এই যে ড্রস, এই ড্রসটাকে এস বাদ দিয়ে বসিয়েছিলাম, হি ডাজ নট ড্র, তাই না? হ্যাঁ স্যার। তো ডাজ এর পরে আমরা চাইলেও মূল ভার্ব যুক্ত কোনো বাক্য বসাতে, মূল ভার্ব যুক্ত কোনো ভার্ব বসাতে পারি না, তাই তো? তাহলে এই কারণে যেহেতু ডাজ এর সাথে অলরেডি এস বাই এস যুক্ত হয়ে গেছে, তো ডাজ এর পরে আমরা হ্যাভ বসাবো, হ্যাজ বসাবো না, কারণ ডাজ এর পরে যে মূল ভার্বটা বসবে ওটা মূল ভার্ব। আর মূল ভার্ব হচ্ছে হ্যাভ, এর বেস ফর্ম বা প্রেজেন্ট মানে হ্যাভটা হচ্ছে বেস ফর্ম, আর এর প্রেজেন্ট ফর্মটা হচ্ছে হ্যাজ। ঠিক যেমন গোটা হচ্ছে মূল ভার্ব, তার প্রেজেন্ট ফর্ম হচ্ছে গোস। ইট হচ্ছে মূল ভার্ব, তার প্রেজেন্ট ফর্ম হচ্ছে ইটস। রিড হচ্ছে মূল ভার্ব, তার প্রেজেন্ট ফর্ম হচ্ছে রিডস। এরকম ভাবে তুমি বলতে পারো যে হ্যাভ হচ্ছে মূল ভার্ব, তার বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম হচ্ছে হ্যাজ। আচ্ছা, এখন তাহলে হি ডাজ নট হ্যাভ এ কম্পিউটার, এই তো, হি ডাজ নট হ্যাভ এ রেড কার, হি ডাজ নট হি হ্যাভ আ ডাজ রেড নট কার। কার। এ পর্যন্ত কি বুঝতে পেরেছি? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ বাক্যগুলো করে ফেলছি। এই যে আমি নেগেটিভ স্ট্রাকচারটা এখানে যদিও দিয়েছি আলাদা করে, সাবজেক্ট প্লাস ডু নট বা ডাজ নট প্লাস ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম, এখানে আসলে বেস ফর্ম হবে, ডু নট বা ডাজ নট পরে প্রেজেন্ট ফর্ম বসানো, এটা বেস ফর্ম হয়ে যায়, এটাকে বলা হয় বেস ফর্ম। তাহলে ডু বা ডাজ এর পরে হবে বেস ফর্ম প্লাস বাকি অংশ, যেমন হি ডাজ নট গো টু স্কুল ডেইলি, ইউ ডু নট নো সুইমিং অথবা হাউ টু সুইম।
তাহলে নেগেটিভ বাক্য আমরা করে ফেলছি। তাহলে আমরা জানলাম যে প্রেজেন্ট ইনডিফিনিটে বাক্য তৈরি করা যায় সাবজেক্ট প্লাস মূল ভার্ব দিয়ে, অথবা সাবজেক্টের পরে অ্যামিজার দিয়ে, সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ দিয়ে। তিনটা গঠন আমরা জেনে ফেলেছি অলরেডি, তাই তো? হ্যাঁ স্যার। আর এটা জানলাম যে নেগেটিভ করার জন্য কি করতে হবে, যখন মূল ভার্ব থাকবে তখন সেটাকে নেগেটিভ করার জন্য ডু বা ডাজ নট নিয়ে আসতে হবে। আর যদি এটা অ্যামিজার দিয়ে বাক্যটা হয়, তাহলে নেগেটিভ করার জন্য অ্যামিজারের পরে জাস্ট নট বসাই দিলেই হবে। কিন্তু আবার যদি হ্যাভ হ্যাজ দিয়ে বাক্যটা হয়, তখন সেই ক্ষেত্রে নেগেটিভ করার জন্য আবার ডু বা ডাজ নট ব্যবহার করতে হবে। এ পর্যন্ত আমাদের মনে হয়, আশা করি, ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এবার আসো, যদি আমি বাক্যটাকে ইন্টারোগেটিভ করতে চাই, এই বাক্যগুলোকে যদি আমি ইন্টারোগেটিভ বাক্য বানাতে চাই, সেক্ষেত্রে কি করব? ইন্টারোগেটিভ বাক্য দুই ভাবে শুরু হতে পারে। একটা হচ্ছে ডাবলএস ওয়ার্ড দিয়ে, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব দিয়ে। কি কি বললাম বলো? একটা হলো WH ওয়ার্ড দিয়ে আর একটা অক্সিলারি ভার্ব দিয়ে। তাহলে অক্সিলারি ভার্ব কোনগুলা, এটাকে জানতে হবে। যেমন ডাবলএস ওয়ার্ড কোনগুলা আর অক্সিলারি ভার্ব কোনগুলা। ডাবলএস ওয়ার্ড হচ্ছে নর্মালি যে ওয়ার্ড গুলো দিয়ে আমরা প্রশ্ন করি, যেমন হোয়াট, হুইচ, ওয়্যার, হাউ। এই ভার্বগুলো, এই ওয়ার্ড গুলোকে আমরা বলি যে তোমার ডাবলএস ওয়ার্ড। তো ডাবলএস ওয়ার্ড দিয়ে শুরু হবে অথবা সাহায্যকারী ভার্ব দিয়ে শুরু হবে। প্রশ্ন দুই ভাবেই হয়, সেটা হচ্ছে হয়তো ডাবলএস ওয়ার্ড দিয়ে শুরু হবে অথবা সাহায্যকারী ভার্ব দিয়ে শুরু হবে। তাহলে এই যে ডাবলএস ওয়ার্ড দিয়ে শুরু করতে পারি, ডাবলএস ওয়ার্ড থাকলেও সাহায্যকারী ভার্ব লাগে, ডাবলএস ওয়ার্ড না থাকলেও সাহায্যকারী ভার্ব লাগবে। প্রশ্ন করতে গেলে ডাবলএস ওয়ার্ড এর পরে সাহায্যকারী ভার্ব লাগবে, অথবা শুধুমাত্র অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন করতে হবে। নেগেটিভ করার জন্য যেমন নট থাকা বাধ্যতামূলক, প্রশ্ন করার জন্য অক্সিলারি ভার্ব থাকা বাধ্যতামূলক। কি বললাম, কথাটা বলো। স্যার অক্সিলারি ভার্ব স্যার কে ইজ ইজ দেয়ার এ বুক অন দ্য টেবিল, এটাও তো স্যার হয় স্যার অক্সিলারি হ্যাঁ, ভার্ব দিয়ে। ওইটাই বলেছি, আমি বলেছি যে নেগেটিভ করার জন্য, মানে ইন্টারোগেটিভ করার জন্য হয়তো আমাকে ডাব্লিউএস ওয়ার্ড রাখতেই হবে, এবং তারপরে সাহায্যকারী ভার্ব রাখতে হবে, অথবা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু করতে হবে। তার মানে একটা জিনিস বাধ্যতামূলক, সেটা কোনটা? অক্সিলারি ভার্ব লাগবেই। এখন আমি প্রশ্ন করলাম, ওয়ার দেয়ার ইজ এ বুক। প্রশ্ন করলাম তোমাকে, WSERD, ওয়ার দেয়ার ইজ এ বুক, এই বাক্যটা কি দিয়ে শুরু হয়েছে? অথবা ওয়ার ইজ স্যার দ্য বুক। WH ওয়ার ইজ দ্য বুক, ওইভাবে লিখলাম, ওয়ার ইজ দ্য বুক। এটা কি দিয়ে শুরু হলো? WS ওয়ার্ড দিয়ে। আর ইজ দেয়ার আ বুক, ইজ দেয়ার আ বুক, এটা কি দিয়ে শুরু হয়েছে? স্যার অক্সিলারি ভার্ব দিয়ে। অক্সিলারি ভার্ব। তাহলে একটা জিনিস দুইখানেই কমন, সেটা কি? একটা জিনিস দুইটা বাক্যেই কমন আছে, সেটা কোনটা? এই যে ইজ। ইজ। ইজ, তার মানে অক্সিলারি ভার্বটা এখানে কমন, তাই না? হ্যাঁ স্যার। আচ্ছা, আরো দুই একটা বাক্য বলো। আরো দুই একটা বাক্য বললে বোঝা যাবে। প্রশ্ন করো। তুমি প্রশ্ন করো, হোয়াট ডু ইউ ডু ইন দ্য মর্নিং। হোয়াট ডু ইউ ডু ইন দ্য মর্নিং। আচ্ছা, হোয়াট ডু ইউ ডু, এটাও বুঝতে পারো, কারণ এখানে একটা ডু হচ্ছে সাহায্যকারী ভার্ব, একটা হচ্ছে মূল ভার্ব। এটাই দিই, তাহলে তোমাদের তো নতুন একটা জিনিস ক্লিয়ার হলো। হোয়াট ডু ইউ ডু ইন দ্য মর্নিং, সকালে তুমি কি করো? ইন দ্য মর্নিং। হোয়াট ডু ইউ ডু ইন দ্য মর্নিং। এখন বলো, এই বাক্যে সাহায্যকারী ভার্ব কোনটা, মূল ভার্ব কোনটা? স্যার মূল ভার্ব হলো স্যার হোয়াট ডু ইউ ডু। ইউ ডুটা স্যার কি করো, এটা স্যার হলো মূল ভার্ব, আর হোয়াট ডুটা স্যার সাহায্যকারী ভার্ব। আচ্ছা, এবার খেয়াল করো, প্রথমে প্রথমে কি বসছে? WS ওয়ার্ড, তাই তো? WH ওয়ার্ড। হ্যাঁ প্রথমে বসে WS ওয়ার্ড, এরপরে একটা সাহায্যকারী ভার্ব নিয়ম অনুযায়ী লাগবে। সাহায্যকারী ভার্ব নিয়ম অনুযায়ী লাগবে। এই যে যেমন স্যার। আমরা উদাহরণ দিয়েছিলাম যে WS ওয়ার্ড প্লাস ডু অথবা ডাস। যেহেতু আমরা প্রেজেন্ট ইনডিফিনিট নিয়ে আলোচনা করতেছি, তাহলে আমার সাহায্যকারী ভার্ব কি হবে? ডু অথবা ডাস। আচ্ছা, তাহলে এই কারণে আমি ওয়াট এর পরে বা WS ওয়ার্ড এর পরে, যে কোনো WS ওয়ার্ড এর পরে সাহায্যকারী ভার্ব হিসেবে কি নিয়ে আসবো? ডু অথবা ডাস নিয়ে আসবো। আনলাম, ডু আনলাম। এরপরে বসবে সাবজেক্ট। এই যে সাবজেক্ট, যে সাবজেক্টের কথা আমরা বলছিলাম, এই ইউটা হচ্ছে সেই সাবজেক্ট। ওকে, তাহলে হোয়াট ডু ইউ। এখন মূল ভার্ব তো লাগবে, তাই না? এই যে মূল ভার্ব আছে, তাহলে আমি যেহেতু বলতে চাচ্ছি কি করো, তাহলে করো অর্থে মূল ভার্ব কি বসে? ডু। জি। তার মানে আমরা একটা জিনিস বুঝতে পারতেছি যে ডু এমন একটা ভার্ব যে মূল ভার্ব হতে পারে, আবার সাহায্যকারী ভার্ব হতে পারে, তাই না? যে ডু জি এমন স্যার। একটা ভার্ব যে মূল ভার্ব হতে পারে, আবার সাহায্যকারী ভার্ব হতে পারে।
এই ক্ষেত্রে এই কথাটা মনে রাখতে হবে যে ডু এমন একটা ভার্ব যে মূল ভার্ব হয় আবার সাহায্যকারী ভার্ব হয়। তাহলে আমাকে এটা প্রশ্নবোধক বাক্য তৈরি করতে হলে যেই গঠনটা ফলো করতে হবে সেটা হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড যদি প্রথমে দেই, তারপরেও সাহায্যকারী ভার্ব লাগবে, অথবা আমি আরেকটা প্রশ্ন করি, ডু ইউ ওয়াক ইন দ্য মর্নিং, ডু ইউ ওয়াক ইন দ্য মর্নিং, তুমি কি সকালে হাঁটো? এই যে বাক্যটা করলাম, এই বাক্যটা শুরু করেছি কি দিয়ে? স্যার অক্সিলারি ভার্ব দিয়ে। অক্সিলারি ভার্ব দিয়ে। তাহলে ওই ডাব্লিউএস ওয়ার্ড এর পরেও আমার অক্সিলারি ভার্ব দিতে হয়েছে, আবার যখন ডাব্লিউএস ওয়ার্ড নাই তখন শুরুতেই অক্সিলারি ভার্ব দিতে হয়েছে। তাহলে অক্সিলারি ভার্ব ব্যাপারটা ইনডিফিনিট টেন্সে দুই জায়গায় লাগবেই, সেটা হচ্ছে নেগেটিভ করার সময় আর একটা হচ্ছে ইন্টারোগেটিভ করার সময়। বুঝতে পারতেছি আমরা যে জি অক্সিলারি যে স্যার। ব্যাপারটা আছে, অক্সিলারি ভার্বের যে ব্যাপারটা আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে দুই ধরনের বাক্যে অক্সিলারি ভার্বটা বাধ্যতামূলক। সেটা হচ্ছে নেগেটিভ বাক্যে আর একটা হচ্ছে ইন্টারোগেটিভ বাক্যে। নেগেটিভ করার সময় আমরা অক্সিলারি ভার্ব ব্যবহার করতেই হয়েছে, কারণ নট ব্যবহার করার সময় অক্সিলারি ভার্ব লাগবে। আবার ইন্টারোগেটিভ বাক্য করার সময় আমাকে অক্সিলারি ভার্ব ব্যবহার করতেই হয়েছে, সেটা ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে হোক অথবা ডাব্লিউএস ওয়ার্ড ছাড়া হোক। তখন আমাকে ডাব্লিউএস ওয়ার্ড করলে তারপরে সাহায্যকারী ভার্ব ব্যবহার করতে হয়েছে। আবার যখন ডাব্লিউএস ওয়ার্ড ছিল না তখন শুধু সাহায্যকারী ভার্ব দিয়ে আমরা প্রশ্ন করেছি। এখন এই দুই ধরনের বাক্যে বুঝবো কখন যে আমরা কখন টু দিয়ে মানে অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন করব, কখন ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে প্রশ্ন করব। এরকম একটা প্রশ্ন মনের মধ্যে আসতেছে না? যে স্যার তাহলে আমরা বুঝবো কখন যে ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে প্রশ্ন করবো কখন আর অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন করবো কখন? এটার কি কোনো আনসার জানা আছে? না স্যার, এটা ডেফিনেশন তো জানি না। আচ্ছা, সহজ সংজ্ঞাটা হচ্ছে এরকম যে এই ডু বা ডাজ দিয়ে যখন প্রশ্ন করেছি, যেমন ডু ইউ ওয়াক ইন দ্য মর্নিং, আমি তোমাকে এই প্রশ্নটা করলে তুমি কি উত্তর দিবে? হয়তো বলবা ইয়েস অথবা নো, তাই না? নো। হ্যাঁ তাহলে স্যার। এই সাহায্যকারী ভার্ব দিয়ে প্রশ্ন করব তখনই যখন আমি উত্তরটা শুনতে চাই ইয়েস অথবা নো তে। তার মানে আমি এমন একজনকে প্রশ্ন করতে চাই যে প্রশ্নের উত্তর হবে ইয়েস অথবা নো। আমি যদি জানি যে আমার এই প্রশ্নটা আমি উত্তরটা শুনতে চাই ইয়েস অথবা নো, তখন তাকে প্রশ্ন করবো ডু সাহায্যকারী ভার্ব দিয়ে। আর যদি শুনতে চাই যে না ইয়েস তো শুনলেই আমার হবে না, আর একটু জানতে হবে কেন করে, কখন করে, কি জন্য করে, কোথায় করে, এই ধরনের একটা ব্যাখ্যা আমার জানতে হবে, ওই ক্ষেত্রে প্রশ্ন করবো ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে। যেমন কি করে, আমি জানতে চাইলাম সকালে তুমি কি করো, তাহলে কি জানতে চাইলে আমাকে তো ওয়ার্ড দিয়ে প্রশ্ন করতে হবে। কখন করো যদি সেটা জানতে চাই তাহলে ওয়েন দিয়ে প্রশ্ন করতে হবে। কিন্তু আমি জাস্ট যদি জানতে চাই যে তুমি সকালে ঘুম থেকে উঠো কিনা বা সকালে তুমি হাঁটো কিনা, তো এই যে কি না বা হাঁটো কি না, দ্যাট মিনস ইয়েস অথবা নো, এতটুকু শুনে যখন তুমি সন্তুষ্ট হবে, এতটুকুই যখন তোমার উদ্দেশ্য, তখন তুমি প্রশ্ন করবার সাহায্য বিভাগ দিয়ে, এটাকে বলা হয় ইয়েস না কোশ্চেন। এক কথায় মনে রাখবো যে আমরা যখন সাহায্য বিভাগ দিয়ে প্রশ্ন করি ওইটাকে বলা হয় ইয়েস না কোশ্চেন, আর যখন মূল ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে প্রশ্ন করি ওইটাকে বলা হয় ডাব্লিউএস কোশ্চেন। কি বললাম বলো? স্যার, যখন স্যার উত্তরটা আমরা আশা করবো যে ইয়েস আর নো তে, নো আসতে পারে, তখন স্যার আমরা অক্সিলারি ভার্ব দিয়ে স্যার প্রশ্ন করবো। আর যখন স্যার আমরা ইন ডিটেইলে জানতে চাই যে তুমি মর্নিং এ কি করো, তখন স্যার আমরা ওয়ার্ড দিয়ে প্রশ্ন করবো। ওয়ার্ড দিয়ে অন্যান্য ডাব্লিউএস ওয়ার্ড, যে কোনো ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে বসতে পারে, ওয়াইন হতে হ্যাঁ। পারে, ওয়াট হতে পারে, ওটা নির্ভর করবে তুমি কি জানতে চাও তার উপর। তুমি যদি সময় জানতে চাও তাহলে তুমি ওয়েন দিয়ে প্রশ্ন করবে, তুমি যদি স্থান জানতে চাও তাহলে ওয়্যার দিয়ে প্রশ্ন করবে, তুমি যদি কিভাবে জানতে চাও তাহলে হাউ দিয়ে প্রশ্ন করবে। ওটা আমরা ডাব্লিউএস ওয়ার্ড এর আমরা আরেকটা ক্লাস নিবো যে কোন কোন ডাব্লিউএস ওয়ার্ড কি কি অর্থে বসে, এটা প্রত্যেকটা ডিটেলস আলোচনা হবে ইনশাআল্লাহ। তো আমরা এখন পর্যন্ত যে আলোচনা করলাম আমি একটু সামারি করি, সেটা হচ্ছে এরকম যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আলোচনা আমাদের মোটামুটি শেষ পর্যায়ে, তবে আরো কিছু আলোচনা বাকি আছে, এখানেই শেষ না। আমরা একটা প্রাথমিক আলোচনা করলাম, প্রেজেন্ট ইনডিফিনিট নিয়ে কিন্তু আলোচনার আরো অনেক কিছু বাকি আছে, ওটা আমরা করবো ইনশাআল্লাহ। তবে আমরা প্রাথমিক আলোচনা শেষ করবো 2 মিনিট একটা সামারি করে, যে প্রেজেন্ট ইনডিফিনিট বলতে আসলে আমরা বোঝাই যে কাজগুলো আমরা প্রতিনিয়ত করি, এটা আমাদের অভ্যাসে পরিণত হয়েছে, সাধারণ কোনো কাজ, সিম্পল কাজ, যেটা আমার কাছে খুব কঠিন কোনো কাজ না, যেটা আমি প্রতিনিয়ত করতে করতে আমার অভ্যাস হয়ে গিয়েছে, বা এটা আমার একটা চিরন্তন সত্য বলে মনে হয়। ও আরেকটা কথা আমি বাদ দিয়ে গিয়েছিলাম, সেটা হচ্ছে চিরন্তন সত্য। চিরন্তন সত্যগুলো একটা সাধারণ কথা, এটা সব ক্ষেত্রেই প্রযোজ্য, তাই এই চিরন্তন সত্যগুলো কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা অংশ হবে।
এবং আমরা জানবো যে প্রেজেন্ট ইনডিফিনিটে নর্মালি কোনো বাক্য তৈরি করতে হলে বাক্যটা যদি হ্যাবোধক বাক্য হয়, যদি নাবোধক কিছু না থাকে, তাহলে আমরা সাবজেক্টের পরে শুধু মূল ভার্বটা বসাই। সাবজেক্টের পরে শুধুমাত্র কি বসাই? মূল ভার্বটা বসাই মূল বা ভার্ব। বেস ভার্বটা বসাই। আবার যখনই সেটাকে নেগেটিভ করতে চাই, নেগেটিভ করতে গেলে আমাকে সাহায্যকারী ভাবে ব্যবহার করতেই হবে। সেখন সাহায্যকারী ভাবটা হয় ডু অথবা ডাস। ডু অথবা ডাস। এরপরে যেটা জানছি সেটা হচ্ছে ইনডিফিনিট টেন্সে এমন কিছু বাক্য আছে যে বাক্যে সাহায্যকারী ভার্ব হিসেবে বা মূল ভার্ব হিসেবে অ্যাম ইজ আর অথবা হ্যাভ হ্যাজ বসে। শুধুমাত্র ইনডিফিনিট টেন্সেই বসতে পারে। হ্যাভ ইজ অ্যাম ইজ আর অথবা হ্যাভ হ্যাজ ইনডিফিনিট টেন্সেই বসতে পারে যখন সে মূল ভার্ব হয়। আর এটা জেনেছি যে অ্যামিজার যখন থাকবে ওই ইনডিফিনিট টেন্সে নেগেটিভ করার জন্য অ্যামিজারের পরে নট দিলেই হয়ে যাবে। আবার যখন হ্যাভ হ্যাজ দিয়ে ইনডিফিনিট বাক্য হবে, ওই হ্যাভ হ্যাজ যুক্ত বাক্যকে যদি নেগেটিভ করতে চাই তখন আমাকে আলাদা করে টু বা ডাজ আনতে হবে। আর একটা জানলাম সেটা হচ্ছে ইন্টারোগেটিভ বাক্য করতে গেলে আমাকে সাহায্যকারী ভার্ব ব্যবহার করতেই হয়। হয়তো সে ডাব্লিউএস ওয়ার্ড এর পরে বসে অথবা বাক্যের শুরুতে বসে। তাহলে ডাব্লিউএস ওয়ার্ড এর পরে বসলেও বসবে সাহায্যকারী ভার্ব, অথবা বাক্যের শুরুতে বসবে সাহায্যকারী ভার্ব। তো আমরা সাহায্যকারী ভার্বে ব্যবহার করতেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে দুই ধরনের বাক্যে, নেগেটিভ বাক্যে আর ইন্টারোগেটিভ বাক্যে। বাট অ্যাফার্মেটিভ বাক্যে সাহায্যকারী ভার্ব লাগে না। এই কথাটা শুধু মনে রাখবা। এই কথাটা মনে রাখতে পারলে অনেক ভুল থেকে বেঁচে যাবা। এবং আমি দেখলাম অধিকাংশ স্টুডেন্ট যে ভুলটা করে সেটা হচ্ছে এই ভুলটা, যে এই কথাটা আরেকবার মনে রাখো, এটা লিখে রাখো, একবারে মগজের মধ্যে মুখস্থ করে ঢুলাই দিয়ে রাখো। সেটা হলো যে প্রেজেন্ট ইনডিফিনিটের অ্যাফার্মেটিভ বাক্যে মানে হাবোধক বাক্যে কোনো সাহায্যকারী ভার্ব লাগে না, শুধুমাত্র মূল ভার্ব লাগে। কিন্তু নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ করতে গেলেই আবার সাহায্যকারী ভার্ব লাগবে। নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ করতে গেলেই সাহায্যকারী ভার্ব লাগবে। নেগেটিভ করার জন্য নট যুক্ত করার জন্য লাগে, আর ইন্টারোগেটিভে প্রশ্ন করার জন্য লাগে। তো আমাদের কি প্রেজেন্ট ইনডিফিনিট নিয়ে আর কোনো প্রশ্ন আছে মনের মধ্যে, বলো? না স্যার, আর প্রশ্ন নাই। আচ্ছা, যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা স্যার, ইনডিফিনিটের আলোচনা হ্যাঁ বলো। যেমন স্যার আমি বলতে পারি স্যার, আমার বাসার সামনে একটা পার্ক আছে। হ্যাঁ, দেয়ার ইজ এ পার্ক। পার্কটা তো স্যার সবসময় আছে ওইখানে। হ্যাঁ, তোর তো ইনডিফিনিট টেন্স ঠিকই তো আছে, দেয়ার ইজ এ পার্ক ইন আওয়ার ইন ফ্রন্ট অফ মাই হাউস। তাহলে ইজ এখানে তো ইজটা সবসময়ের তাহলে জন্য আছে। এটা ইজ তো ওই যে আমরা বলেছি না, ইজ প্রেজেন্ট ইনডিফিনিটে বসতে পারে। এখানে তো ইজ ছাড়া অন্য কোনো ভার্ব নাই, আছে? ইজটা স্যার মূল ভার্ব হিসেবেও কাজ করতেছে, আবার সাহায্যকারী ভার্ব হিসেবেও কাজ করতেছে। এইখানে সে মূল ভার্ব, কারণ এখানে তো ইজ ছাড়া অন্য কোনো ভার্ব নাই। আছে দেয়ার ইজ এ পার্ক ইন ফ্রন্ট অফ আওয়ার হাউস, এখানে তো ইজটাই সে মূল ভার্ব। ওই যে আমরা বলেছি না, ইজ প্রেজেন্ট ইনডিফিনিটে মূল ভার্ব হিসেবে বসতে পারে, যখন হ্যাঁ, কোনো ভার্ব থাকে না তখন মূল ভার্ব হিসেবে বসে। বুঝতে পারছি।